পর্যন্ত এর আগের দিন পর্যন্ত আমরা কি আলোচনা করেছি? আলোর চ্যাপ্টারে প্রতিবিম্ব গঠনের বা গোলীয় দর্পণের উপর প্রতিফলনের নানা রকম বিষয়গুলো, ঠিক আছে? প্রথম আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে গোলীয় দর্পণের জ্যামিতি। গোলীয় দর্পণের জ্যামিতিতে আমরা দেখেছি যে গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, মেরু, ঠিক আছে, এবং এইসব জিনিস, উন্মেষ কাকে বলে, মেরু কাকে বলে, বক্রতা কেন্দ্র কাকে বলে, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, এই জিনিসগুলো আমরা করেছি। এবার আজকে আমরা যেটা করব তার পাশাপাশি আমরা কি করেছি, আমরা দেখেছি গোলীয় দর্পণের কয় প্রকার আছে, দুই প্রকার, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ। এবং গোলীয় দর্পণে যে আলোর প্রতিফলন সেই ব্যাপারে ইন্ট্রোডাক্টরি ক্লাসটা আমরা আগের দিন করেছি, যে কি করে একটা সমান্তরাল আলোক গুচ্ছ যদি অবতল দর্পণে এসে পড়ে তাহলে কিভাবে কোন বিন্দু থেকে অভিসৃত হচ্ছে সেটা দেখেছি, এবং কোন সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যদি উত্তল দর্পণে এসে পড়ে তাহলে কি করে অপসৃত হচ্ছে, বুঝা গেল? এবং বেসিক জিনিস যেটা আছে সেটা রিক্যাপ করব। এবং আজকে আমরা যেটা শুরু করব যে গোলীয় দর্পণে কি করে প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে এবং প্রতিবিম্ব উৎপন্নে কি করে আমরা রেখাচিত্রের সাহায্যে সেই প্রতিবিম্ব গুলোকে গঠন করতে পারবো, ঠিক আছে? তো আজকের টপিকের আগে আমরা একটু মানে আমরা যে আগের যে টপিক আছে সেটা একটুখানি ঝালিয়ে নিই। যেমন আমরা বলছিলাম গোলীয় দর্পণ দুই প্রকার, দুই প্রকারের, একটা হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে, আরেকটা কি উত্তল দর্পণ। দেখো অবতল দর্পণের ক্ষেত্রে বেসিক জিওমেট্রি কি, অবতল দর্পণের ক্ষেত্রে এটাকে কি বলা হচ্ছে, প্রতিফলকের মধ্যবিন্দুকে বলা হচ্ছে মেরু, যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে দর্পণের বক্রতা কেন্দ্র বলা হয়। এবং এখানে আরেকটা টার্ম আমরা পেয়েছি যেটা হচ্ছে ফোকাস। সেটা কি করে পেয়েছি, বলা হচ্ছে যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে, এটাকে কি বলা হয়, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে কোনো আলোক রশ্মি যদি গোলীয় দর্পণে মানে অবতল দর্পণে আপাতিত হয় তাহলে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের একটা বিন্দু থেকে বিন্দুতে এসে অভিসৃত হয়, তাই তো? সেই বিন্দুটাকে কি বলা হচ্ছে, এই অবতল দর্পণের ফোকাস বলা হচ্ছে, তাই তো? অবতল দর্পণের ফোকাস আমরা বের করতে পেরেছি, এই যে এটা হচ্ছে অবতল দর্পণের ফোকাস। এরকম যদি এর পাশাপাশি আমরা যদি উত্তল দর্পণ দেখি তাহলে আমরা কি দেখব, দেখ উত্তল দর্পণের ক্ষেত্রে যে ব্যাপারগুলো হচ্ছে সেটা হচ্ছে একই ব্যাপার। দর্পণের মধ্যবিন্দুকে, প্রতিফলকের মধ্যবিন্দুকে কি বলা হচ্ছে, পি, যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। এবং যদি কোনো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এই দর্পণে এসে আপতিত হয় তাহলে কি হবে, তাহলে ডাইভারজেন্ট রেতে পরিণত হয়, বোঝা গেল? মানে অপসারী আলোক রশ্মি গুচ্ছে পরিণত হয়। সেটা কি করবে, অপসারী আলোক রশ্মি গুচ্ছ পরিণত হয়ে বেরিয়ে যাবে প্রতিফলিত হয়ে, এবং সেই রেখাটাকে যদি আমরা ইমাজিনারি ভাবে এক্সটেন্ড করি তাহলে মনে হবে একটা বিন্দু থেকে এই আলোক রশ্মি কি হচ্ছে, অপসৃত হচ্ছে, এবং সেই বিন্দুটাকে আমরা কি বলেছি, ফোকাস বলেছি, বোঝা গেল? এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে, এটাকে বলা হচ্ছে অবতল দর্পণ আর এটাকে বলা হচ্ছে উত্তল দর্পণ। এবার এখান থেকে কিছু যে ডিফারেন্স আমরা সেগুলো আলোচনা করেছি, যে কি কি ডিফারেন্স আছে এই ক্ষেত্রে দেখো, ঠিক আছে? প্রতিফলক তল যেটা হ্যাচেস লাইনের অপোজিটে, ঠিক আছে? কনকেভ মিররের ক্ষেত্রে প্রতিফলক তল ভিতরে, প্রতিফলক তলের সামনেই কি থাকে, বক্রতা কেন্দ্র, ঠিক আছে, এবং ফোকাস থাকে। এবং উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু সেটা উল্টো। তার মানে কি, দর্পণের সামনে দর্পণের মানে প্রতিফলক তলের সামনে বা দর্পণের সামনে কি থাকে না, ফোকাস বা বক্রতা কেন্দ্র থাকে না, ঠিক আছে? কোথায় থাকে, দর্পণের পেছনে থাকে, দর্পণের পেছনে থাকে। কিন্তু যে কোনো বস্তু আমরা যদি দেখতে চাই দর্পণে, তাহলে দর্পণের পেছন দিয়ে তো দেখা যাবে না, বুঝা গেল? মনে হবে যে আমাদের কি হচ্ছে, পেছনে অপসৃত হচ্ছে। তার মানে ম্যাক্সিমাম টেন্ডেন্সি এই দর্পণে যদি কোনো প্রতিবিম্ব গঠিত হয়, এটা ভাবো যে দর্পণের পেছনে একটা ভার্চুয়াল ইমেজ তৈরি হওয়ার সবসময় টেন্ডেন্সি থাকবে। ভার্চুয়াল ইমেজ মানে সেটাকে কি বলা হচ্ছে, ভার্চুয়াল ইমেজ মানে হচ্ছে যে ইমেজ যেটাকে আমরা বলছি যে অসৎ বিম্ব। কি বিম্ব? অসৎ বিম্ব, ঠিক আছে? এবং
অবতল দর্পণে আমরা দেখবো যে সৎবিম্ব তৈরি হয় এবং অসৎবিম্ব সৎবিম্ব কি আমরা সেগুলো ক্লাস 8এও পড়েছি, তাই তো? অসৎবিম্ব সৎবিম্ব কি আছে সেগুলো জিনিস। এবার এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স এই দুটো দর্পণের মধ্যে। এবার আজকে যেটা আমরা আলোচনা করবো, এটা তো আমরা আলোচনা করেছি প্রত্যেকটা জিনিস, এটা আমাদের বোঝার মানে একদম ঠিকঠাক করে বুঝে নেওয়ার দরকার, না হলে কি হবে, আমি যখনই রেখাচিত্র দিয়ে প্রতিবিম্ব আঁকতে যাব তখন কি প্রবলেম হবে, তখন দর্পণের যদি এদিক ওদিক অসুবিধা হয়ে যায় তখন সেটা মুশকিল হয়ে যাবে, বোঝা গেল? মানে দর্পণটাকে যদি আমি ঠিকঠাক ভাবে তার বক্রতা কেন্দ্র ফোকাস লোকেট না করতে পারি, বোঝা গেছে? এবার চলো, এবার আমরা যেটা আজকের ক্লাসে করব সেটা হচ্ছে, আমরা এটা দেখেছি তো, তাহলে অপসারী কোথায়, অপসারী আলোক রশ্মি গুচ্ছ আসছে এখানে, অপসারী আলোক রশ্মি গুচ্ছ সমান্তরাল ভাবে এসে যদি পড়ে তাহলে কি হয়, একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটাকে উত্তল দর্পণের কি বলা হয়, ফোকাস বলা হয়। ফোকাসের পারপেন্ডিকুলারলি একটা কি থাকে, তল থাকে, যেটাকে আমরা ফোকাস তল বলি। যদি কোনো আলোক রশ্মি এই সমান প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল না হয়ে যদি আনত ভাবে পড়ে, যদি কোনো ইনক্লিনেশনে পড়ে, কোন অ্যাঙ্গেলে পড়ে, তখন আমি ফোকাস তলের উপর একটা বিন্দু পাবো, সেটা ফোকাস বিন্দু হবে না, সেটাকে বলা হচ্ছে দর্পণের গৌণ ফোকাস, বোঝা গেল? সেটাকে কি বলা হচ্ছে, গৌণ ফোকাস। এবার সেই একই জিনিস অ্যাপ্লিকেবল ফর মানে কিসের, অবতল দর্পণের ক্ষেত্রেও সেই একই জিনিস হবে, বোঝা গেল? ফোকাস তল থাকবে, যদি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ না আসে, কোন আলোক রশ্মি গুচ্ছ আসবে, যে কোনো একটা ইনক্লাইন্ড হয়ে। সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ মানে কি, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল না হয় যদি কোনো আলোক রশ্মি এইভাবে এসে পড়ে, তাহলে কি তার প্রতিফলন হবে না? অবশ্যই হবে, ঠিক আছে? সে কি তখন এসে ফোকাস বিন্দুতে মিলিত হবে? মিলিত হবে না, কিন্তু ফোকাস তলে এসে একটা বিন্দুতে মিলিত হবে। তখন সেই বিন্দুটাকে আমরা কি বলবো, সেই বিন্দুটাকে আমরা বলবো গৌণ ফোকাস। তাহলে ফোকাস তলে আমরা গৌণ ফোকাস গুলি পেয়ে যাই, বোঝা গেছে? এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ইমেজ ফরমেশন, ঠিক আছে? স্ফেরিক্যাল মিররে ইমেজ ফরমেশন কি করে হচ্ছে, তার জন্য আমরা প্রতিফলনের মানে গোলীয় দর্পণে যে প্রতিফলন হয় সেই প্রতিফলনের কয়েকটা সূত্র বা প্রতিফলনের কয়েকটা নিয়ম যেটাকে আমরা বলতে পারি, সেগুলো আমরা দেখেছি আগের দিন, আজকেও আমরা সেটাকে রিপিট করে রাখি, তার মানে কি আমাদের সুবিধা হবে, ঠিক আছে? যে কোথায় কি কি ব্যাপার হচ্ছে, কিভাবে হয়। তাহলে প্রথমে দেখো, এটা হচ্ছে গোলীয় দর্পণে, আজকের টপিকটা কি, গোলীয় দর্পণে, গোলীয় দর্পণে প্রতিবিম্ব, প্রতিবিম্ব গঠন, গোলীয় দর্পণে প্রতিবিম্ব গঠন, এই ক্লাসটা করে এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট, মানে এইটা যদি বুঝে যাও তাহলে ইন্টারেস্ট আসবে আলোক চ্যাপ্টারে, কেন ফার্স্ট টপিক, বোঝা গেল? ইন্টারেস্ট আসবে, আর যদি না বোঝো তাহলে আলোক চ্যাপ্টারে ইম্পর্টেন্ট মানে ইন্টারেস্ট আসবে না, এবং মাধ্যমিকে একটা ভালো নাম্বার আলোক চ্যাপ্টার থেকে আসে, ঠিক আছে? এবং সেটাকে এনজয় করতে পারবে, খুব সুন্দরভাবে করতে পারবে। এবার আমরা যেটা বলেছিলাম, প্রথম সূত্র কি, আলোক রশ্মি যদি, আলোক রশ্মি যদি কোনো গোলীয় দর্পণ, সেটা অবতল হোক আর কি হয় উত্তল হোক, যদি কিভাবে এসে পড়ে, সমান্তরাল হয়ে এসে পড়ে, তাহলে এটা আমরা ফোকাস কে ডিফাইন করার সময় দেখেছিলাম, ঠিক আছে? তাহলে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এসে পড়ছে কার উপর, অবতল দর্পণের উপর, ঠিক আছে? তাহলে প্রতিফলিত হয়ে কোথা দিয়ে যাবে, একটা বিন্দুতে এসে মিলিত হবে প্রধান অক্ষের উপর, সেই বিন্দুটাকে বলা হবে ফোকাস বিন্দু। যদি আমরা এই তিনটে লোকেট করে দিই তাহলে আমরা বলতে পারি এইটাই প্রথম সূত্র, যে গোলীয় দর্পণে কোনো আলোক রশ্মি যদি সমান্তরাল ভাবে এসে, কার সঙ্গে সমান্তরাল, সবসময় সমান্তরাল কথাটাই বললে, সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে এসে যদি দর্পণের উপর আপাতিত হয়, তখন সেই আলোক রশ্মি প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে যাবে। কোথা দিয়ে বেরিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে যাবে। সেই একই ঘটনা কার ক্ষেত্রে ঘটবে, এটা হচ্ছে অবতল দর্পণ, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে সেই একই ঘটনা ঘটবে, ঠিক আছে? কিরকম ঘটে আমরা দেখে নিই। উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো, উত্তল দর্পণে যে পি, এটা এটা যদি সি হয়, এটা ধরে নিলাম এ, বোঝা গেল? এবং আমরা এরপরে দেখবো, পরে যখন ক্লাস করব তখন দেখবো যে এই যে এফ ফোকাস বিন্দু, ফোকাস বিন্দুর পজিশনটা কি আছে, ফোকাস বিন্দুর পজিশন আছে যে সিপি বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। তার মানে যে বক্রতা ব্যাসার্ধ যেটা, যদি আমরা ধরে নিই আর, সিপি সমান সমান যদি আমরা আর ধরি, ঠিক আছে? সিপি সমান সমান যদি আমরা আর ধরি, যেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, তাহলে আমরা দেখব যে ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য,
দর্পণের ফোকাস দৈর্ঘ্য। তার মানে কি ফোকাস দৈর্ঘ্য কাকে বলা হচ্ছে? মেরু থেকে ফোকাস বিন্দুর যতটা দূরত্ব। এদের মধ্যে একটা রিলেশনশিপ আছে। যদি আমরা ফোকাস দূরত্ব ধরে নিই f, তাহলে আমরা দেখব f r/2, f r/2 বা r 2f। বুঝা গেল? এই রিলেশনশিপটা আমরা দেখব, কিন্তু এখন তোমরা বুঝে নেবে আমি মাঝখানে কেন পয়েন্ট করছি, কারণ এই দুটোর মধ্যে এই রিলেশন আছে যে সিপি যেটা টোটাল বক্রতা ব্যাসার্ধ আছে তার মাঝখানে কি অবস্থিত হবে? ফোকাস বিন্দু অবস্থিত হবে। সেটা আমরা জ্যামিতিক উপায়ে কিও করতে পারবো, প্রমাণও করতে পারবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যদি এটা দেখি, আমরা যেখানে ছিলাম সেখানে আছে প্রথম যে সূত্রটা, সেটা হচ্ছে গোলীয় দর্পণের উপর কোন সমান্তরাল আলোকরশ্মি সমান্তরাল আলোকরশ্মি এসে যদি পড়ে আপাতিত হয়, তাহলে প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এখানে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ, দেখো সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ এসে পড়ছে, তাহলে কিভাবে বেরোবে? প্রতিফলিত হয়ে ডাইভারজেন্ট রেতে, ঠিক আছে, পরিণত হচ্ছে, মানে অপসারী আলোকরশ্মি গুচ্ছে। এবার যদি ইমাজিনারি লাইন টানো এই লাইনের, তাহলে দেখবা এটা ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে। মানে আমি যদি এই লাইনটাকে ইমাজিনারি ভাবে এদিকে টানি, যে বিন্দুতে এসে মিলিত হবে সেটা হচ্ছে ফোকাস বিন্দু। তাহলে আমি সূত্রটাকে এইভাবে বলতে পারি যে উত্তল দর্পণের উপর কোন সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ যদি এসে পড়ে, তাহলে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুকে ফোকাস বিন্দু বলে। তো আমাদের সূত্রে কি বলেছি, যখন প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল এসে পড়বে তখন সেটা কি ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এটা প্রযোজ্য, এই যে ফোকাস বিন্দু দিয়ে বেরিয়েছে, এখান থেকে ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে গেছে। এটা হচ্ছে প্রথম সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম কেসে আমাদের এই সূত্র লাগবে যখন আমরা ইমেজ ফরমেশন করব, যে ইমেজ কিভাবে তৈরি হচ্ছে বা কি। দুই নম্বর সূত্র কি? দুই নম্বর সূত্র হচ্ছে এর রেসিপ্রোকাল সূত্র, এর রিভার্স। মানে যদি কোনো আলোকরশ্মি ফোকাস বিন্দু দিয়ে কোথায় এসে পড়ে, গোলীয় দর্পণে এসে পড়ে, তাহলে সে প্রতিফলিত হয়ে কোথা দিয়ে যাবে? কোথা দিয়ে কিভাবে যাবে? প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে বেরিয়ে যাবে। মানে কি এখানে বলছিলাম আপাতিত রশ্মি সমান্তরাল, ঠিক আছে, আর এখানে প্রতিফলিত রশ্মি ফোকাস বিন্দুতে বের হচ্ছে। এবার যদি কোনো আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে এসে দর্পণের উপর পড়ে, তখন কি করবে? তখন এর উল্টোটা করবে। সেটা কি হবে? সেই রশ্মি প্রতিফলিত হয়ে কোথা দিয়ে বেরিয়ে যাবে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে। ঠিক বেসিক জিনিস, একই রেসিপ্রোকাল। এখানে দেখো এটা হচ্ছে দর্পণ, এটা পি সি, মাঝখানে বিন্দু এফ, কোন একটা আলোক রশ্মি কোথা দিয়ে এসে পড়ছে? ফোকাস বিন্দু দিয়ে এসে পড়ছে। ধরে নাও এটা ফোকাস বিন্দু দিয়ে এসে এর উপর পড়লো, ঠিক আছে, ফোকাস বিন্দু দিয়ে এসে পড়লো, তাহলে প্রতিফলিত হয়ে কোথা দিয়ে বেরোবে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। বুঝা গেল? দ্বিতীয় সূত্র। আপাতিত রশ্মি কোনটা আমরা কি করে দেখব? আপাতিত রশ্মি কোনটা আর প্রতিফলিত রশ্মি কোনটা? ইনওয়ার্ড অ্যারো যেটা আছে, মানে দিকে যাচ্ছে যেটা, সেটা কি? সেটা আপাতিত রশ্মি বা ইনসিডেন্ট রে। আর যেটা আউটওয়ার্ড অ্যারো আছে সেটা কি? সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে। ঠিক আছে, তাহলে এই সূত্রের এইটা বিপরীত। বোঝা গেল? তারপরে এটা যদি আমরা উত্তল দর্পণে আঁকি তাহলে কি হবে দেখো। এবার আলোক রশ্মি কি সমান্তরাল ভাবে এসে পড়বে? না, কিভাবে এসে পড়বে? আনত ভাবে। আনত ভাবে এসে পড়বে কার সঙ্গে? মানে কোন বিন্দুকে টার্গেট করে? ফোকাস বিন্দুকে টার্গেট করে এসে আনত ভাবে পড়বে। এটা আমরা f ধরে নিলাম, দিস ইজ p, এখানে কি p, এটা কত c। এবার আলোক রশ্মি আসছে কিভাবে? ফোকাস বিন্দু দিয়ে আপাতিত হচ্ছে এমন ভাবে যাতে ইমাজিনারি লাইন যদি আমি টানি তাহলে কোথা দিয়ে কোথায় পড়ছে আলোক রশ্মি? এসে ফোকাস বিন্দু। ঠিক আছে, তাহলে প্রতিফলিত হয়ে কোথা দিয়ে বেরোবে? কিভাবে বেরোবে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। ঠিক আছে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। 3 নম্বর সূত্র বলছে যদি কোনো আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে দর্পণের উপর পড়ে, কোথা দিয়ে পড়ে? বক্রতা কেন্দ্রের উপর যদি দর্পণের উপর পড়ে, তাহলে সে প্রতিফলিত হয়ে কোথা দিয়ে বেরোবে? বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে যাবে। কারণ আমরা জেনেছি এর আগে যখন আমরা দেখাচ্ছিলাম, তার মানে কি বক্রতা কেন্দ্র
থেকে যে কোনো মানে দর্পণের যে কোনো বিন্দু, ঠিক আছে, যদি আমি কানেক্ট করি ইমাজিনারি, তাহলে সেটা কি হিসাবে কাজ করে? অভিলম্ব হিসাবে কাজ করে। তাহলে অভিলম্বর উপর এসে যদি কোনো আলোক রশ্মি পড়ে বা অভিলম্বর পাথ ফলো করে যদি কোনো আলোক রশ্মি পড়ে, তাহলে সেই পথেই ফিরে যায়। ঠিক আছে, তাহলে 3 নম্বরে আমরা দেখছি কি যে অবতল দর্পণে যদি কোনো আলোক রশ্মি, অবতল দর্পণ এটা একদম যেখানে অসুবিধা হবে জিজ্ঞাসা করবে, অবতল দর্পণ এটা P, এটা C, এটা হচ্ছে A। এবার আলোক রশ্মি কিভাবে এসে পড়বে? আলোক রশ্মি এসে পড়বে বক্রতা কেন্দ্র দিয়ে। বক্রতা কেন্দ্র দিয়ে আলোক রশ্মি এসে পড়বে। বক্রতা কেন্দ্র দিয়ে যদি আলোক রশ্মি এসে আপাতিত হয় গোলীয় দর্পণের উপর, তাহলে প্রতিফলিত হয়ে কোথা দিয়ে ফিরে যাবে? বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে যাবে। ঠিক আছে, বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে যাবে, রুল নম্বর 3 বা থার্ড রুল। এরপরে দেখো যদি আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে কি করে হবে, কি ব্যাপার হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে ব্যাপার একই হবে কিন্তু একটু অন্যভাবে হবে। তাহলে আলোক রশ্মি কোন ভাবে এসে, এবার কাকে টার্গেট করবে? বক্রতা কেন্দ্রকে। এখানে কাকে টার্গেট করেছিল? এই যে ফোকাসকে। তাহলে সেজন্যই কিভাবে গেছে? সমান্তরাল। আর এখন কাকে টার্গেট করছে? এখন টার্গেট করছে বক্রতা কেন্দ্রকে, মানে বক্রতা কেন্দ্রকে টার্গেট করে এসে আলোক রশ্মি আপাতিত হচ্ছে। যদি এইভাবে এসে আপাতিত হয় তাহলে বেরিয়ে যাবে কোথা দিয়ে? ওখান দিয়েই বেরোবে, কোনো অসুবিধা নেই। ওখানে পড়বে, ওখান দিয়েই বেরোবে। ঠিক আছে, ওখানে পড়বে, ওখান দিয়েই বেরিয়ে যাবে। এটা হচ্ছে রুল নাম্বার 3। এই 3টে রুল দেওয়া আছে। আরেকটা রুল আছে যে রুলটা, ঠিক আছে, আমাদের জেনারেলি লাগে না কিন্তু তোমরা জেনে রাখো। যদি কোনো আলোক রশ্মি এসে মেরুতে এসে পড়ে তখন কি হবে? দর্পণের মেরুতে এসে যদি কোনো আলোক রশ্মি এসে পড়ে, বোঝা গেল? প্রথমে কি দর্পণের সঙ্গে সমান্তরাল ভাবে এসে পড়লো, ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে যাচ্ছে। দর্পণের ফোকাস বিন্দু দিয়ে এসে আপাতিত হলো, সমান্তরাল ভাবে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর হলো দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে এসে পড়ছে, বক্রতা কেন্দ্র দিয়েই বেরিয়ে যাচ্ছে। এবার হচ্ছে 4 নম্বর, সে যদি মেরুতে এসে পড়ে, ঠিক আছে, কোনো দর্পণের যদি মেরুতে এসে পড়ে তখন ব্যাপারটা কেমন হবে? দর্পণের মেরুতে যদি কোনো আলোক রশ্মি এসে পড়ে, ঠিক আছে, এই যে দর্পণের মেরুতে, এটা P, এটা হচ্ছে C, এটা কি, এটা হচ্ছে F। বুঝা গেল? দর্পণের মেরুতে এসে পড়লো কোনো আলোক রশ্মি, দেখো এটা আপাতিত রশ্মি, তাহলে সেই একই অ্যাঙ্গেল করে প্রধান অক্ষের সঙ্গে, কারণ এটাই তো, এবার দেখো দিস ইজ দ্য কানেক্ট, এটা তো কার সঙ্গে কানেক্টেড? C আর B, এটা অভিলম্ব হিসাবে কাজ করছে। তাহলে এটা আপাতন কোণ, এটা আপাতন কোণ, তাহলে প্রতিফলন কোণ কি হবে? সমান হবে। তার মানে বেরিয়ে যাবে একই কোণ করে। কি কোণ করে? একই কোণ করে বেরিয়ে যাবে, একই কোণ করে বেরিয়ে যাবে। যেহেতু আমরা জানি কি আপাতন কোণ ও প্রতিফলন কোণ সবসময় কি হয়? সমান হয়, যেহেতু কোণ I = কোণ R। বুঝা গেল? তাহলে এটা কার ক্ষেত্রে? এটা অন্য যখন আমরা উত্তল দর্পণ করব, উত্তল দর্পণের ক্ষেত্রে একই প্রযোজ্য। উত্তল দর্পণের ক্ষেত্রে কি ব্যাপারটা হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে এখানে আছে P, এখানে আছে C, আর মাঝখানে F, দর্পণের উপর এসে পড়ছে। কিভাবে এসে পড়ছে? দর্পণের উপর। কোথায় পড়ছে? মেরুতে। মেরুতে পড়লে কোথা দিয়ে বেরোবে? মেরুর সঙ্গেই একই অ্যাঙ্গেল করে বা প্রধান অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল একই করে বেরিয়ে যাবে। তার মানে এই ক্ষেত্রেও I = R, সব ক্ষেত্রে I = R হয়েছে। বুঝা গেল? সব ক্ষেত্রে কি হয়েছে? I = R, কেননা প্রতিফলনের সূত্র অনুযায়ী কি, দ্বিতীয় সূত্র অনুযায়ী প্রতিফলন কোণ ও আপাতন কোণ সর্বদা কি হতে হবে? সমান হতে হবে। প্রতিফলন কোণ এবং আপাতন কোণ সর্বদা সমান হতে হবে, এটা হচ্ছে প্রতিফলনের সূত্র। তাহলে এই যে 4টে সূত্র, এই 4টে সূত্রের সাহায্যে, এই 4টি সূত্র আছে, এই 4টি সূত্রের সাহায্যে আমরা কি করব? আমরা কোন গোলীয় দর্পণে, ঠিক আছে, সেটা উত্তল হোক বা অবতল হোক, সেখানে বস্তুর অবস্থান কোথায় কি আছে, কোথায় রাখলে কি রকম প্রতিবিম্ব গঠিত হবে, কি ব্যাপার হবে, সেগুলো আমরা জানবো। বোঝা গেল? সেগুলো আমরা জানবো এইগুলোর সাহায্যে। এর মধ্যে ইম্পর্টেন্ট কোন দুটো বেশি বেশি কাজে লাগবে, ঠিক আছে, প্রথম দুটো বেশি বেশি কাজে লাগবে,
3 নম্বর কোথাও কোথাও ইউজ হতে পারে, ঠিক আছে, কিন্তু 4 নম্বর আমাদের বেশি কাজে লাগবে না, জেনারেলি আমাদের দরকার নেই। 4 নম্বর আমরা জানার জন্য শুধুমাত্র জেনে রাখলাম। বোঝা গেছে? এবার দেখি কি করে ইমেজ ফরমেশন হয়। ঠিক আছে, জ্যামিতিক উপায়ে আমরা কি করে ইমেজ মানে কোনো প্রতিবিম্ব গঠন করতে পারি যদি বস্তু থাকে, মানে ব্যাপারটা কি হচ্ছে, এত কিছু জানলাম কি জন্য, কি ব্যাপার, এগুলো সবার মানে টোকা আছে, সবগুলো একবার কি করে রাখো, সবার আছে তো, সবার কাছে টুকে নেবে একবার করে, কারণ এটা কাজে লাগবে। ঠিক আছে, আমি তাহলে ইরেজ করব, মুছে দিচ্ছি। ঠিক আছে, সবাই দেখে নাও একবার করে। প্রথম কি সূত্র, আমি বারে বারে কেন বলছি, এটা বারে বারে ভুল হবে। ঠিক আছে, প্রথম কি সূত্র, সমান্তরাল দর্পণের সঙ্গে এসে পড়ছে, ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে যাচ্ছে, তারপরে কি ফোকাস বিন্দু দিয়ে এসে আলো পড়ছে, আপাতিত রশ্মি সমান্তরাল হয়ে বেরিয়ে যাচ্ছে। থার্ড হচ্ছে আলো এই বক্রতা কেন্দ্র দিয়ে এসে পড়ছে, বক্রতা কেন্দ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবং চতুর্থ হচ্ছে যদি মেরুতে এসে পড়ে তাহলে একই কোণ করে মেরুর দিক থেকে বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের 4টে সূত্র। এবার হচ্ছে প্রতিবিম্ব কি করে গঠিত হবে, সেটা উত্তল দর্পণ, অবতল দর্পণ জানি না। ঠিক আছে, দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে বা অবতল দর্পণের ক্ষেত্রে কি করে আমাদের ছবিগুলো আসছে বা কি হচ্ছে। ঠিক আছে, তাহলে অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন, অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন। ঠিক আছে, আমি বড় করে আঁকছি, একটা একটা করে আঁকবো, একটা একটা করে আবার এই করে দেবো। এটা হচ্ছে একটা অবতল দর্পণ। ঠিক আছে, এই যে পি, তাহলে পি দিয়ে কি যাবে, প্রধান অক্ষ। ঠিক আছে, এগুলো কি স্কেল ব্যবহার করতে হবে অবশ্যই। আমরা যখন দর্পণ আঁকবো, ঠিক আছে, তার উন্মেষ কম রেখে কি দিয়ে আঁকবো, কম্পাস দিয়ে আঁকবো। এবং যেটাকে সেন্টার নেব সেটাকে কি দেব নাম, সি, সেটা হবে সি। দুপাশে যেন একই থাকে, একই ডিসটেন্স যেন থাকে। ঠিক আছে, চোখের মাপে বেশি করে মাপ মানে মানে বেশি মেজারমেন্ট করে মানে টাইম নষ্ট করার কোনো মানে হয় না, কিন্তু এই টেকনিক্যাল জিনিসগুলো বা জ্যামিতিক উপায় যেগুলো তোমরা এঁকেছো তোমরা তো জানোই সেভাবে আঁকবে। এবং জ্যামিতি বক্সের সাহায্যে, মানে আমি যেমন ফ্রি হ্যান্ড করছি, ফ্রি হ্যান্ড না করাই ভালো। ঠিক আছে, তাহলে দেখবে যে সবকিছু ঠিকঠাক আসবে। তাহলে এখানে আমরা কি যে পয়েন্টগুলো আছে সেগুলো তো জানি, এর মাঝখানে এটা যদি তুমি নিয়ে নাও 5 সেন্টিমিটার, যদি কোণ মানে কোণ যেটা আছে মেরু থেকে বক্রতা কেন্দ্র যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে 2.5 সেন্টিমিটারে কি বসবে, ফোকাস বসবে। ঠিক আছে, এবার দেখছি এরকম নাম কিন্তু অবশ্যই দেওয়া উচিত। মিররকে তোমরা এম ড্যাশ দিতে পারো, কোনো অসুবিধা নেই, এটা যেহেতু একটা মিরর। ঠিক আছে, এম ড্যাশ মানে প্রত্যেকটা পয়েন্টের নাম আমরা দেব, যেভাবে বলছি সেইভাবে পুরো, আর একটা দেখলেই ভালো করে বুঝতে পারবে। এবার কি করে আমরা আঁকবো, ধরো কোনো বস্তুর প্রতিবিম্ব কোথায় আছে, দর্পণের বক্রতা কেন্দ্রের বাইরে আছে, বক্রতা কেন্দ্র অসীমের মধ্যে আছে। বোঝা গেল? তাহলে এই যে অবজেক্টটা প্রতিবিম্ব না, এটা জেনারেলি একটা বস্তু। ঠিক আছে, একটা বস্তুকে কোথায় রাখা হয়েছে দর্পণের, এটা দর্পণ, ইমাজিন করো এটা দর্পণ, দর্পণের সামনে কত দূরত্বে রাখা হয়েছে, বক্রতা কেন্দ্রের বাইরে এবং অসীমের মধ্যে রাখা হয়েছে, যে কোনো একটা ডিসটেন্সে এখানে বস্তুটাকে রাখা হয়েছে। তাহলে এর ইমেজটা কি তৈরি হবে, মানে এর প্রতিবিম্ব কি, আমি দর্পণে কি দেখব যদি ওই পজিশনে রাখি। বোঝা গেল? যেমন আমরা সমতল দর্পণে এই রাখাটা ব্যাপার অনেকের কনফিউশন হতে পারে। যেমন ওই যে আমরা যখনই চ্যাপ্টার শুরু করেছিলাম ওখানে লেখা ছিল না, চামচ যদি আমি কাছে আনছিলাম এক রকমের ব্যাপার হচ্ছিল, হ্যাঁ, অবতল পৃষ্ঠ যদি কাছে আনতাম এক রকমের ব্যাপার হচ্ছে, যদি আমি দূরে নিয়ে যাচ্ছিলাম তখন এক রকমের ব্যাপার হচ্ছে। তো এটা কিসের জন্য হচ্ছিল, সেখানে আমরা দর্পণকে শিফট করাচ্ছিলাম। এখন আমরা দর্পণকে কি রেখেছি, স্থির রেখেছি, আমরা বস্তুটাকে এবার কি করব, শিফট করাবো। যদি আমি ওই মানে চামচটাকে স্থির রেখে আমি যদি মানে আগে পিছু করতাম বা যদি আমি আমার স্থান পরিবর্তন করতাম, তাহলে ইমেজের একই পরিবর্তন ঘটবে। এবার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে রেখচিত্র, মানে এটাকে বলা হয় যে অবতল দর্পণে প্রতিবিম্ব গঠনের রেখাচিত্রের সাহায্যে অবতল দর্পণে প্রতিবিম্বের গঠন দেখা, মানে বা প্রতিবিম্বের আকার বা আকৃতি কি হবে বা প্রতিবিম্ব গঠন করা।
কোশ্চেন কেমন আসবে, যেমন কোনো বস্তুকে অবতল দর্পণের সামনে বা অবতল দর্পণের সামনে কোথায় রাখলাম, বক্রতা কেন্দ্রের বাইরে, এটাও লিখে দিতে পারে বক্রতা কেন্দ্রের বাইরে রাখলাম, মানে কি বক্রতা কেন্দ্রের উপরে না, বক্রতা কেন্দ্রের বাইরে মানে কি হবে, বাইরে টু অসীম, যেখানে খুশি তুমি রাখতে পারো, কোনো ব্যাপার বলেনি। তারপরে কি বলতে পারে, যদি সেই বস্তুটাকে আমি বক্রতা কেন্দ্রের উপর রাখি, তারপরে বলতে পারে বস্তুটাকে আমি কোথায় রাখতে পারি, সি আর এফ এর মধ্যে রাখতে পারি, ঠিক আছে। এবার তারপরে কি রাখতে পারি, মেরু এবং ফোকাসের মাঝখানে রাখতে পারি। তাহলে আমরা দেখবো যে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয়, কিভাবে প্রতিবিম্বের প্রকৃতি বা প্রতিবিম্ব কেমন গঠিত হচ্ছে সেগুলো আমরা দেখার বিষয়। এবার প্রথমেই যেটা আমরা দেখছি যে এখান থেকে যদি যাই তাহলে আমরা একটা করতে পারি, একটা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোথায় পাঠাচ্ছি, দর্পণে এই বস্তুর সঙ্গে প্যারালালি পাঠাচ্ছি, বস্তুর মাথার উপর দিয়ে, যেটা সমান্তরাল ভাবে পাঠাচ্ছি, এটাকে ধরলাম আমি বস্তুটা এবি কে পাঠাচ্ছি। তাহলে গোলীয় দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম অনুযায়ী এই আলোক রশ্মিটা প্রতিফলিত হয়ে কোথা দিয়ে যাবে, আমি কিন্তু এখানে কোথায় পাঠিয়েছি, এর সঙ্গে দর্পণ কার সঙ্গে সমান্তরাল, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, কত ডিসটেন্সে, কি হাইটে, এবির হাইটে পুরো প্যারালালি একটা আলোক রশ্মি পাঠিয়েছি। তাহলে এটা যদি প্রতিফলিত হয় কোথা দিয়ে বেরোবে, ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে অ্যারো গুলো আছে, অ্যারোহেড গুলো কিন্তু দিতে হবে, বোঝা গেল, অ্যারোহেড গুলো অবশ্যই দিতে হবে। এবার দেখো আরেকটা কি, আলোক রশ্মি আমি তো এখান দিয়ে এখানে পাঠালাম, আরেকটা আমি কি করতে পারি, দুটো ওয়ে করতে পারি। আলোক রশ্মি আমি বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাতে পারি, তাহলে বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে যাবে। আরেকটা আমার সূত্র আছে কি, যদি আমি এই যে ফোকাস বিন্দু, মানে আলোক রশ্মি সমান্তরাল ভাবে যাচ্ছে, ফোকাস বিন্দু দিয়ে চলে আসছে, এবার যদি আমি ফোকাস বিন্দু দিয়ে আলোক রশ্মিকে পাঠাই তাহলে সে সমান্তরাল ভাবে নির্গত হবে। তাহলে দেখো আমরা ফোকাস বিন্দু দিয়ে যদি আলোক রশ্মিকে পাঠাই তাহলে আমার সুবিধা মতো আমি পাঠাবো, তাই তো, এখান থেকে পাঠালে তো সেই একই আলোক রশ্মি পাবো। এখান থেকে উপর থেকে আমি আলোক রশ্মি কি একটা কোণে পাঠাচ্ছি, যাতে করে সেটা কোথা দিয়ে যায়, ফোকাস বিন্দু দিয়ে যায়, ঠিক আছে। তাই কোথা দিয়ে যাবে, ফোকাস বিন্দু যাবে। তাহলে আপাতিত হলো এখানে, তাই তো, এখানে আপাতিত হলে কোথা দিয়ে বেরোবে, কিভাবে বেরোবে, সমান্তরাল ভাবে। তাহলে সমান্তরাল ভাবে বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে, বোঝা গেল। এই জায়গায় কোনো অসুবিধা থাকলে বলবে, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। বোঝা গেল, দুটো আলোক রশ্মি পাঠিয়েছি, একটা আলোক রশ্মি এই বস্তুর সঙ্গে, মানে বস্তুর হাইটে সমান্তরাল করে প্রধান অক্ষের সঙ্গে, তাহলে সে কি আমাদের সূত্র অনুযায়ী কোথা দিয়ে বেরোবে, ফোকাস বিন্দু দিয়ে, ঠিক আছে। অপর একটা আলোক রশ্মি আমরা পাঠিয়েছি যেটা ওই সূত্রেরই রেসিপ্রোকাল, বিপরীত সূত্র, সেটা হচ্ছে ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যদি আলোক রশ্মিকে মানে কোনো গোলীয় দর্পণে আপতন করা হয় তাহলে সে প্রতিফলিত হয়ে কোথা দিয়ে যাবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে নির্গত হবে। এবার এই যে দুটো প্রতিফলিত রশ্মির ইন্টারসেক্ট বা ছেদ বিন্দু, এটাই হচ্ছে বস্তুর হেড, মানে কি মাথা, এটা বস্তুর মাথা। কেননা আমি প্রজেক্ট কাকে করেছি, মাথাকে, আর প্রধান অক্ষের উপর কি আছে, তার নিচের অংশ আছে, বোঝা গেল। তাহলে হেডটা কোথায় হলো, এইটা হলো। এবার দেখো হেড কি হয়ে যাচ্ছে, নিচু হয়ে যাচ্ছে, ঠিক আছে, নিচু হয়ে গেল। তাহলে এই ইমেজটাকে আমরা নাম দেব কি, দেখো এখানে ছিল বি দিলাম, নিচে যেটা ছিল বি প্রধান অক্ষের সঙ্গে, আর এটা কি এ ড্যাশ, প্রতিবিম্ব গঠন হলো, হয়েছে। তার মানে কি, আমি যদি এখানে রাখি এই বস্তুটাকে, তাহলে মানে এই দূরত্বে যদি রাখি, বক্রতা কেন্দ্রের বাইরে যদি রাখি বস্তুটাকে, তাহলে কি রকম প্রতিবিম্ব গঠিত হবে, এইরকম প্রতিবিম্ব গঠিত হবে। কোনো অসুবিধা আছে, কোনো রকমের কোনো মানে বুঝতে অসুবিধা হচ্ছে, মানে কিসে কিভাবে হচ্ছে, কিভাবে দেবো আমি। কেউ যদি বলে যে আমি আলোক কেন্দ্র দিয়ে বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাতাম তাহলে হতো, একই জায়গায় হতো। দেখো ভালো করে ইমাজিন করো যে বক্রতা কেন্দ্র দিয়ে যদি পাঠাই তাহলে আলোক রশ্মি কোথায় আসতো, ডাইরেক্ট এখানে এসে ছেদ করতো, ছেদ এখানেই করতো, কিন্তু কোনো অসুবিধা নেই। আমি যে কোনো দুটো রুল দেবো, কারণ আমাকে কি লাগবে, ছেদ বিন্দু লাগবে। যে কোনো দুটো রেখা না হলে তো ছেদ করবে না, ঠিক আছে, আমার তো যেখানে খুশি হতে পারতো। তাহলে এইটা হয়ে গেল এই এবি যে বস্তুটা ছিল, সেই এবি বস্তুর এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে প্রতিবিম্ব।
এইভাবে আমরা রেখাচিত্রের মাধ্যমে কি আঁকতে পারি, প্রতিবিম্ব গঠন করতে পারি। এবার প্রতিবিম্ব গঠন করলে হবে না, প্রতিবিম্বের বৈশিষ্ট্য বলতে হবে, প্রতিবিম্বের অবস্থান বলতে হবে। এবার প্রতিবিম্বের ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে দেখো, প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের বৈশিষ্ট্য প্রথম তোমাকে বলতে হবে যে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি কি, মানে কি কি জিনিস আছে। প্রথম বলতে হবে যে প্রতিবিম্বটা সৎ না অসৎ। ঠিক আছে, আমি একটা থাম্ব রুল বলে দিই, অত কিছু চিন্তা করার কিছু নেই, আমরা বুঝে নেব সৎ অসৎ কোনটা আছে, সেটা আমরা তো ক্লাস 8এও পড়েছি। যদি কোনো প্রতিবিম্ব শুধুমাত্র ফার্ম লাইন, মানে কি গোটা লাইন দিয়ে তৈরি হয়, মানে সেখানে যদি কোনো ড্যাশেস লাইন না থাকে, তাহলে সেই প্রতিবিম্বকে কি বলবো, সৎ প্রতিবিম্ব। কি বিম্ব, সৎ প্রতিবিম্ব, মানে রিয়েল ইমেজ, বোঝা গেল, সেগুলোকে কি বলা হচ্ছে, রিয়েল ইমেজ। ঠিক আছে, সৎ প্রতিবিম্ব মানে যেটা দর্পণের সামনে তৈরি, যেটা দর্পণের সামনে তৈরি হচ্ছে, বোঝা গেল, ভার্চুয়ালি তৈরি হচ্ছে না। ভার্চুয়াল মানে কি, যেখানে মানে আমি যেটাকে এক্সপেরিয়েন্স করতে পারবো, রিয়েল ইমেজ হচ্ছে সেটা। আর ভার্চুয়াল ইমেজ কি, যেটা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে তৈরি হচ্ছে, বা যে জায়গা নেই সেখানে তৈরি হচ্ছে, মানে দর্পণের পেছনে তো কোনো জায়গা নেই তৈরি হওয়ার, তবুও উত্তল দর্পণে তৈরি হবে, দেখবো। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল বা অসৎ বিম্ব। এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমাদের এখানে কি হবে, আমি যেটা বলেছি একদম মানে চোখ বুজে দেখে নেবো যে আমার অত কিছু বিশ্লেষণ করারও কিছু নেই। ঠিক আছে, মানে আমি মাথা কাটাবো না, আমি দেখেছি যে আমার কোথাও ড্যাশেস লাইন ইউজ হয়নি। ঠিক আছে, ড্যাশ ড্যাশ লাইন ইউজ হয়নি। আর ড্যাশ ড্যাশ লাইন কখন ইউজ হবে আমরা তো দেখেছি, কার ক্ষেত্রে ইউজ হওয়ার চান্স আছে, উত্তল দর্পণের ক্ষেত্রে। সেই জন্য আমি বলেছিলাম না ভার্চুয়াল ইমেজ ওখানে গঠিত হবে। যদি কোনো একটা ফার্ম লাইনের সঙ্গেও ড্যাশ লাইন এসে মিলে, তাহলেও সেটা কি ইমেজ হবে, ভার্চুয়াল ইমেজ হবে বা অসৎ বিম্ব হবে। বুঝা গেল, অসৎ বিম্ব না, এখানে সৎ বিম্ব তৈরি হলো, যেহেতু এখানে কোনো ড্যাশেস লাইন নেই, তার মানে কি বিম্ব তৈরি হয়েছে, সৎ বিম্ব। তাহলে প্রথম ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা, সৎ বিম্ব। ঠিক আছে, যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটা সৎ, বোঝা গেল। সেকেন্ড হচ্ছে দেখো প্রতিবিম্ব যে সাইজ আছে, এ বি সাইজ আর এর সাইজ এক আছে না, এক আছে কি না, এক আছে, দেখে বোঝা যাচ্ছে, যদিও আমি ফ্রি হ্যান্ড স্কেচিং করেছি তবুও এক মনে হচ্ছে কি, কোনোভাবে এক হতে পারে কি, এরকম মনে হচ্ছে, মনে হচ্ছে না, এক নেই। তার মানে কি এর থেকে ছোট হয়েছে। ঠিক আছে, তার মানে এটাকে ভালো ভাষায়, বইয়ের ভাষায় বলে খর্বাকার। ঠিক আছে, খর্বাকার মানে কি, খর্বাকার মানে ডিমিনিশড, ডিমিনিশড মানে ছোট, মানে যেটা আমি বসিয়েছি বস্তুর থেকে ইমেজটা ছোট এসছে। এবং দেখো এর হেড আছে উপরের দিকে, ঠিক আছে, আর এর হেড আছে কি নিচের দিকে, তার মানে কি এটা উল্টো এসছে ইমেজ। তাহলে এটাকে বলা হয় খর্বাকার ও অবশীর্ষ। আর যদি একই দিকে হতো তাহলে বলা হতো সমশীর্ষ। বোঝা গেল, তাহলে ইমেজের নেক্সট প্রপার্টি কি, খর্বাকার, খর্বাকার ও অবশীর্ষ, খর্বাকার ও অবশীর্ষ। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে ইমেজ কোথায় তৈরি হচ্ছে, যদি এরকম রাখি কোথায় তৈরি হবে, কোথায় তৈরি হবে ইমেজ, কোথায় তৈরি হচ্ছে, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কি, ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে প্রতিবিম্বের বৈশিষ্ট্য হয়ে গেল। তাহলে আমরা কি করে পরীক্ষার খাতায় প্রেজেন্ট করব সেটা আমরা পরে বলে দেবো। ঠিক আছে, কেননা সবকিছু বলে দেওয়া যাবে না। ঠিক আছে, তো এখানে হচ্ছে রেখাচিত্র থাকবে, ওখানে প্রতিবিম্বের বৈশিষ্ট্য থাকবে, কিভাবে আমরা প্রেজেন্ট করব সেটা, এটা হচ্ছে আমরা কিভাবে তৈরি করব, কিভাবে তৈরি করব, বোঝা গেল। তারপরে এবারে একটা দিই, যদি আমি সি এর উপর রাখি, নিজেরা করা যাবে কিরকম মনে হচ্ছে, আরেকটা করে দেখি। যদি আমরা সি এর উপর করি, এটাকে মুছে দিলাম, বোঝা গেছে। এবার যদি আমরা সি এর উপর করি, মানে সি মানে কি, বক্রতা কেন্দ্রের উপর, বক্রতা কেন্দ্রের উপর থাকলে কি হবে, বক্রতা কেন্দ্রের উপর থাকলে আমরা কিভাবে প্রতিবিম্ব গঠিত হবে। ঠিক আছে, বক্রতা কেন্দ্রের উপর থাকলে কিভাবে প্রতিবিম্ব গঠিত হবে আমরা সেটা দেখি। এটা হচ্ছে পি এফ সি। এবার বস্তুটা আছে কোথায়, বক্রতা কেন্দ্রের উপর, বক্রতা কেন্দ্রের উপর, বস্তুটা বক্রতা কেন্দ্রের উপর আছে।
এবার তাহলে আমি লাইট পাঠাবো একই, মানে আমার কোনো অসুবিধা নেই। প্রথমটাই কি, এই যে প্রথম মাথার সঙ্গে সমান্তরাল একটা আলোক রশ্মি পাঠিয়ে দিলাম। কোথা দিয়ে বেরোবে? সবাই বলো কোথা দিয়ে বেরোবে? ফোকাস বিন্দু দিয়ে বেরোবে, ঠিক আছে? প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে বেরোবে। এরপরে কোনটা পাঠাবো? ওই আরেকটাই আবার এখানে এসে ছেদ করবে, ঠিক আছে? এবার আলোক রশ্মি পাঠাচ্ছি ফোকাস বিন্দু দিয়ে, তাই তো? এবার কোথা দিয়ে বেরোবে? ঠিক আছে, কোথা দিয়ে বেরোলো? এখান থেকে সমান্তরাল ভাবে। দেখো আমি একটু বলে রাখি, যদি আমি ঠিক করব একটু পরে, এই ক্ষেত্রে হওয়া উচিত ছিল এর একদম নিচে, বোঝা গেল? কিন্তু কি হলো, আমি ফিরিয়ান করছি, আমার হবে না, এটা স্বাভাবিক। তোমরা অনেক সময় জ্যামিতিক উপায়ও করলেও কি তোমাদেরও না হওয়ার চান্স আছে, তোমাদেরও না হওয়ার চান্স আছে, বোঝা গেল? তোমাদেরও না হওয়ার চান্স আছে। তাহলে কি করবো, আগে আমি প্রতিফলিত রশ্মি এঁকে নেব, বোঝা গেল? আমি একটু ট্রিক্স বলছি, মানে কি করে আমি ঠিকঠাক চিত্র পাবো এখানে। মানে কি, আমি দেখো আমি তো ঠিক নিয়ম মেনে করেছি, ঠিক আছে? সব জায়গায় নিয়ম মেনে করলে আবার মানে মুশকিল, বোঝা গেল? যে বেনিয়মে চলে তার লাভ হয়ে যায়, আর যে নিয়মে চলে তার লস হয়ে যায়। সেই জন্য একটু এখানে কি হবে, এখানে এই ইমেজটার প্রপার্টিজ কি হবে আমি বলে দিই। এ পুরো এর সঙ্গে অবশিষ্ট হবে সমান সাইজের হবে, ঠিক আছে? সমান সাইজের অবশিষ্ট হবে। আর যেহেতু রেখাচিত্র দিয়ে তৈরি হচ্ছে, মানে একদম ফার্ম লাইন দিয়ে তৈরি হচ্ছে, গোটা গোটা লাইন থাকছে, ড্যাশেড লাইন হচ্ছে না, ইমাজিনারি কোনো লাইন নেই, সেজন্য সৎবিন্দু হবে, বোঝা গেল? কিন্তু আমার কি হচ্ছে, আমার কোথায় আসছে, এখানে আসছে। তার মানে আমার কিছু একটা কোথাও ভুল হয়ে গেছে। কোথায় ভুল হওয়ার চান্স আছে? ভুল হওয়ার চান্স আছে না, ছেদ বিন্দু তো যাবো। আমি এইটা যেটা নিয়েছি সেটা কি 90 ডিগ্রি আছে? সেটা হ্যাঁ, আমি যে এটা এটার সঙ্গে এটা প্যারালাল, আমি তো স্কেল দিয়ে এঁকেছি, এটা কি এর সঙ্গে প্যারালাল আছে আদৌ? বোঝা গেল? নেই, হতে পারে, কিন্তু এত কিছু মেপে ঝুপে যদি করতে যাই, দেবে 2 নাম্বার, 2 নাম্বারের জন্য যদি আমার 20 মিনিট চলে যায়, তাহলে তো সেটা কাম্য না। তার মানে পিএফ পিএফ ওটার অর্ধেক কিনা? পিএফ ওটার অর্ধেক তো আমরা ধরো আমরা মেজারমেন্ট করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। ওটা 5 নিয়ে নিলাম, 2.5 এ থাকবে, সেটাতে ধরো প্রবলেম নাও হতে পারে, কিন্তু এই রেখাচিত্র যেগুলো করছে সেগুলো তো হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটু ব্যাপার বুঝে নিতে হবে যে আমরা আগে এটা তো বুঝে গেছি যে এইভাবে এসে এখানে হবে, এটা হওয়া উচিত এখানে, প্রথমটা না এঁকেই নিয়েছি, কোনো অসুবিধা নেই। এবার ব্যাপার হচ্ছে আমি এই মাপটা নিয়ে আমি জানি এর প্রপার্টিজ কি আছে, যারা জানে তারা ট্রিক্স ইউজ করতে পারবে, আর যারা জানে না তাদের যেখানেই আসবে সেখানেই হবে। এই ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি। কিন্তু তোমরা যদি ঠিকভাবে করো, যদি সবকিছু ঠিকভাবে করো, তাহলে আমার ধারণা ঠিকঠাক চলে আসবে, মানে একটু 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 এদিক ওদিক হবে, তাতে মনে হয় অসুবিধা হবে না। কিন্তু কারো যদি খুবই মানে দূরে চলে আসছে বা অসুবিধা হয়ে যাচ্ছে, তখন কি করব, আমি এই টোটাল মাপটা কি হবে মেপে নিয়ে এখানে একটা এরকম একই মাপের ইনভার্টেড এঁকে নেব। তাহলে কি পেয়ে গেলাম, এটা বিন্দু, তার মানে প্রতিফলিত রশ্মি কোথা দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, তাই তো? প্রতিফলিত রশ্মি এখান দিয়ে যেতে হবে, এই যে এখান দিয়ে, আর এইটাকে মুছে কোথা দিয়ে আসবে, এখান দিয়ে, ঠিক আছে? এই যে মিলিত হয়ে গেল দুটো ছেদবিন্দু। এবার আমাকে কি করতে হবে, এই বিন্দু আর এই বিন্দুকে মেলাতে হবে, ঠিক আছে? সেইভাবে মিলিয়ে আমার নিচে এখানে নিয়ে যাব, বুঝা গেল? মিলিয়ে আমি যেটুকু হোক পয়েন্ট এদিক ওদিক একটুখানি যদি হয়ে যায়, সেটাকে আমি মিলিয়ে এখানে নিয়ে আসবো, বুঝা গেল? দেখো এখানে এফ হলো, এটা কি হলো, এটা হচ্ছে আপাতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে এই যে ইমেজ ফর্মেশন হলো, কিন্তু তোমরা বাড়িতে যদি একটু সাবধানতা নিয়ে করো, তাহলে কি হবে, এই ট্রিক্সের দরকার হবে না। যদি মিলছে না, যদি দেখছো যে কোথাও ভুল হয়ে যাচ্ছে বারে বারে, তখন কি করতে হবে, এটা করতে হবে, আগে আমি প্রতিবিম্ব এঁকে নিলাম। আমি জানি বক্রতা কেন্দ্রের উপর থাকলে কি হয়, সমান অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হয় সৎবিম্বে, বক্রতা কেন্দ্রেই, বুঝা গেল? বক্রতা কেন্দ্রে যদি থাকে এটা তার জন্য প্রযোজ্য। আর অন্য জায়গায় থাকলে তো মানে একটু এদিক ওদিক হলেও সেটা ওনাকে মানে যে এক্সামিনার আছে তাই কি করতে হবে, খাতা পেন নিয়ে আবার বসতে হবে, মাপ দেখতে হবে, সেটা কিন্তু ধরবে না। কিন্তু এটা চোখে পড়বে, এটা তো সবার জানা, কেননা তুমি কোথায় নেবে সেটা তো তোমার উপর ডিপেন্ড করছে। অন্য কোথাও যদি বলে যে বক্রতা কেন্দ্রের বাইরে, তাহলে বক্রতার কেন্দ্রের বাইরে আমি কোথায় নেব, ঠিক আছে? মানে তিশান কোথায় নেবে, রাতুল কোথায় নেবে, পাপাই কোথায় নেবে, ঋতু কোথায় নেবে, তিশানজিৎ কোথায় নেবে, এটা তো আলাদা আলাদা,
বোঝা গেল? এই ব্যাপার তো আলাদা আলাদা, এবং প্রত্যেক ক্ষেত্রে তো তার চেক করার ব্যাপার না, সে তখন দেখবে যে ঠিক আছে ইমেজ প্রপার্টিজ ঠিক আছে কিনা যেটা আসছে। কিন্তু বক্রতা কেন্দ্রে হলে কি হবে, সবারই কিন্তু যাই হোক যে মাপে নি ওই সমান মাপে কি অবশিষ্ট কি আসবে, প্রতিবিম্ব আসবে। তাহলে এখানে আমাদের সৎবিম্ব ঠিক আছে, খর্বাকার হবে না, সমান ও অবশিষ্ট, এবং কোথায় অবস্থিত, বক্রতা কেন্দ্রতেই অবস্থিত। তাহলে বক্রতা কেন্দ্রতেই অবস্থান হবে, বক্রতা কেন্দ্রতে অবস্থিত। বোঝা গেছে? টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি করে আঁকবো, এর জন্য কি কি লাগবে, এক হচ্ছে একটু কম্পাস লাগবে, পেন্সিল কম্পাস, ঠিক আছে। লাইন যেটা নিচ্ছি সবসময় মানে রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে যে মিররটা নিয়েছি সেই মিররের নাম দেব এম এম ড্যাশ। পি যেটা পোল হবে, মেরু হবে, সেটা প্রতিফলক তলের মধ্যবিন্দু হতে হবে, ঠিক আছে। এবং ভীষণ মেপে ঝুপে না, মানে এরকম চোখে দেখলে যেন এক পাশ বড় এক পাশ ছোট মনে না হয়, ঠিক আছে। এবং যেটা হতে হবে সেটা হচ্ছে এই যে প্রধান অক্ষরটা গেছে সেটা কি সি এফ এবং পি কে ছেদ করে যাবে, একটুখানি বাড়তি থাকলে থাকুক, কোনো অসুবিধা নেই। পাশাপাশি যে ব্যাপারটা করে স্টুডেন্টরা, যে ভুলটা করে, এই জায়গাটা ছোট নিয়ে দেয়। কোন জায়গাটা, এই জায়গাটা সিপির জায়গাটা, সিপির জায়গাটা আমি যথেষ্ট আমার খাতার স্পেস অনুযায়ী আমি যথেষ্ট বড় করে আঁকবো, ঠিক আছে, তাহলে আমার ক্লিয়ার ইমেজ হবে ঠিকঠাক। মানে একদম ছোট করে একটুখানি জায়গার মধ্যে এত বড় স্পেস রয়েছে, কেউ এইটুকু জায়গার মধ্যে ছবি আঁকলো বা তারও ছোট আঁকলো, তাহলে কিন্তু মুশকিল। খাতায় আমি পুরো জায়গাটাই ইউজ করব। এবং দর্পণ ওয়াইজ, দর্পণ কোন দিকে সরাতে হবে সেটা তো বোঝা যাচ্ছে, যে এই দর্পণের ক্ষেত্রে সামনে জায়গা রাখতে হবে, ঠিক আছে। আর ওই দর্পণের ক্ষেত্রে ওই দর্পণের সামনে রাখতে হবে, প্লাস পেছনে ওইগুলো দেখাতে হবে কিন্তু। দুপাশেই আমাকে কিন্তু আঁকতে হবে। যেমন উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা একটা আঁকার ব্যাপার দেখে নিই একটুখানি, তাহলে বুঝতে পারবে। বুঝা গেল? এখানে দেখো তোমাদের বাড়িতে কাজ থাকবে কি, সি ও এফ এর মধ্যে কি প্রতিবিম্ব গঠিত হচ্ছে, হোম টাস্ক নিয়ে নাও, ঠিক আছে, এইচ ডাব্লিউ। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে কার কার মধ্যে অবস্থিত, আমি কোন পর্যন্ত দেখিয়েছি, সি এর উপর অবস্থান। সিও বস্তু যদি সিও এফ এর মধ্যে থাকে, সিও এফ এর মধ্যে অবস্থিত হয়, এফ এর মধ্যে অবস্থিত, যদি বস্তু এফ ও পি এর মধ্যে অবস্থিত হয়, এফ ও পি এর মধ্যে অবস্থিত হয়, এবং 3 নম্বর যদি বস্তু এফ এর উপর অবস্থিত হয়, এফ এর উপর অবস্থিত হয়, এফ এর উপর অবস্থিত হয়, তাহলে কি কি ইমেজ ফরমেশন হবে, ঠিক আছে। তাহলে এই তিনটে কেস প্লাস এই দুটো কেস, এই পাঁচটা কেস যেন পরপর থাকে, তাহলে কিন্তু একদম অসুবিধা হবে না। আমি বললাম এই ডিসটেন্সটা বেশি করে নেবে, কোনো অসুবিধা হবে না, কোনো রকমের কোনো প্রবলেম হওয়ার কথা না যদি ডিসটেন্সটা বেশি থাকে। যদি ডিসটেন্সটা মানে কম হয়ে যায় তখন কিন্তু প্রবলেমের বিষয়, ঠিক আছে। তখন কিন্তু ইমেজ দেখবে একটা ধারের উপর একটা উঠে যাবে, এবং তখনই মানে নিজেরও ইরিটেশন হবে, যে দেখবে তারও ইরিটেশন হবে, মানে একটা জঘন্য ব্যাপার হয়ে যাবে। সেই জন্য যে কোনো ছবি পরিষ্কার করে আঁকার জন্য যতটা স্পেসিয়াস করা যায় ততটা স্পেস নিয়ে করবে, হয়েছে? এবার দেখো উত্তল দর্পণে যদি প্রতিবিম্ব গঠন করে, উত্তল দর্পণের প্রতিবিম্ব দেখাবো নাকি না পরের দিন? উত্তল দর্পণে, হ্যাঁ, অবতল পরের দিন আবার টানবো। উত্তল দর্পণে নিজেরা চেষ্টা করবে একটা দেখাই, একটা দেখে তারপরে আমরা পরের দিন করবো, দেখেছি উত্তল দর্পণে করছি। এবং তারপরে আমরা দর্পণের সূত্র যেগুলো আছে প্রতিবিম্ব গঠনের, ম্যাথমেটিক্যালি আমরাও করতে পারি, বোঝা গেল? সেটাও আমরা দেখবো যে আমরা কি করে গাণিতিক সূত্র প্রয়োগ করে, শুধুমাত্র রেখাচিত্রের সাহায্যে না, গাণিতিক সূত্র প্রয়োগ করে আমরা করতে পারি, ঠিক আছে। সেটাও আমরা পরের ক্লাসে দেখব। উত্তল দর্পণে কোন প্রতিবিম্ব গঠন কি হবে। এবার দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে আমার দুপাশেই একটু জায়গা রাখতে হবে, তাই তো? কেন? যেহেতু যে বক্রতা কেন্দ্র, ফোকাস বা এই জাতীয় জিনিস যেগুলো আছে সেগুলো কি আছে, দর্পণের পেছনে অবস্থিত। এটা হচ্ছে এম, এটা কি এম ড্যাশ, মাঝখানের বিন্দু কি, এটাকে বলা হচ্ছে পি, এই যে পুরো যাচ্ছে, ঠিক আছে।
দেখো এখানে কি আছে, এটাকে আমি ধরে নিলাম সি, এটা কি, এটা হচ্ছে এফ, বুঝা গেল? এটা এফ। আমি এখানে যে কোনো বস্তুকে বসাবো, ঠিক আছে, সেটাও তো আমার মাপে বসাতে হবে, সেই একই মাপে এখানে যা যা করেছে রেপ্লিকা এখানেও থাকবে তা, ঠিক আছে? এখানে কি হয়ে যাবে এফ ড্যাশ, আর এটা কি সি ড্যাশ। তার মানে কি আমি বক্রতা কেন্দ্রের রেপ্লিকা, মানে আমি যদি এই ডিসটেন্সে বসাই তাহলে বক্রতা কেন্দ্রের উপর বসানো হবে, ঠিক আছে? যেহেতু বক্রতা কেন্দ্র ফোকাস দর্পণের পেছনে অবস্থিত, তাই তো? তাহলে আমি কোনো বস্তুকে কোথায় বসাবো সেই মাপটা তো রাখতে হবে, সেই জন্য সামনে টেনে সামনে রেখে দিয়েছি। এবার বলছি দর্পণের বাইরে, মানে আমরা যদি বক্রতা কেন্দ্রের বাইরে রাখি, বক্রতা কেন্দ্রের বাইরে কোনো বস্তুকে রাখলাম, ঠিক আছে, বক্রতা কেন্দ্রের বাইরে কোনো বস্তুকে রাখলাম, তাহলে দেখি ইমেজ ফর্মেশন কি হচ্ছে, উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণে কি যাবে, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ পাঠাবো, পাঠালে কোথা দিয়ে বেরোবে, কোথা দিয়ে বেরোবে, ফোকাস বিন্দুতে দেখো ডটেড লাইন চলে আসছে, কি লাইন, ডটেড লাইন আসছে, বা ড্যাশেস, শর্ট ড্যাশেস লাইন চলে এসেছে, বোঝা গেছে? কারো অসুবিধা আছে? আলো কি ভেতরে ঢুকে যাবে, কি প্রতিসরণ, প্রতিসরণ তো না, আলো ভেতরে ঢুকতে পারবে, পারবে না, এটা প্রতিফলন, ডাইভারজেন্ট রেতে পরিণত হবে, মানে অপসারী আলোক রশ্মি হচ্ছে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, ঠিক আছে? এবার ইমেজ কখন তৈরি হবে, যখন দুটো রেখাচিত্র এক জায়গায় এসে মিলিত হবে তখন তৈরি হবে, তখন ইমেজ তৈরি হবে। এবার ব্যাপার দেখো, এবার আরেকটা আলোক রশ্মি কোথা দিয়ে পাঠাবো, এবার আরেকটা আলোক রশ্মি যেটা পাঠাবো ওই একই ফোকাস বিন্দু দিয়ে, ঠিক আছে, ফোকাস বিন্দু দিয়ে পাঠাবো। তাহলে দেখো ফোকাস বিন্দুর সঙ্গে এটা কানেক্ট করব, এটা হচ্ছে রেপ্লিকা, এটা যদি আমি এদিকে করি ফোকাস বিন্দু দিয়ে আসবে, ভালো করে দেখবে আমি হাতে করছি, তোমরা স্কেল পুরোটা নেবে, কোন স্কেলটা নেবে, কোথায় নেবে বলো তো, পুরো এখানে নেবে, বুঝা গেল? এখান থেকে স্কেল পুরো কোথায় যাবে, এই পর্যন্ত, তারপরে এই লাইনটা হবে, বুঝা গেল? তারপরে এই লাইনটা হবে, কিন্তু আমার দরকার কি, এটা তো আপাতিত রশ্মি, আপাতিত রশ্মিকে নিয়ে এখানে মিলিয়ে আমার কোনো লাভ নেই, আমাকে কি নিতে হবে, প্রতিফলিত রশ্মি, দুটো প্রতিফলিত রশ্মি কোথায় মিলিত হচ্ছে, তাহলে প্রতিফলিত রশ্মি কোথা দিয়ে যাবে, দর্পণের সঙ্গে সমান্তরাল ভাবে বেরিয়ে যাবে, তাই তো? কোনো অসুবিধা আছে? ঠিক আছে, মানে বস্তুর মধ্যে দিয়ে যাবে, স্যার বস্তুর কোনো ক্ষতি হবে না, ঠিক আছে, আলো বস্তুর মধ্যে দিয়ে গেলে কোনো ক্ষতি হবে, যেতে তো পারবে, যেখান দিয়ে পারবে সেখান দিয়ে যাবে, এটা এক্স-রে না বা তেজস্ক্রিয় রশ্মি না, ঠিক আছে? তাহলে কি এভাবে বেরিয়ে যাচ্ছে, এবার কি এখান থেকে কি যাবে, এটা এই যে টানলাম, ঠিক আছে? তাহলে কি হলো, এই যে যেখানে ছেদ করলো এখানে কি হবে, একটা ইমেজ তৈরি হবে, তাই তো? এখানে কি তৈরি হবে, ইমেজ তৈরি হবে তো, এখানে ইমেজ তৈরি হবে। যদি আমি এই এখান দিয়ে পাঠাতাম তাহলেও হতো, একই ব্যাপার, কোথা দিয়ে, দেখো ভালো করে দেখো, এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু কানেক্ট করলে কোথায় হতো, এখানেই হতো, একই জায়গায় হতো, হতো কিনা, একই জায়গায়, তাহলে আমার অ্যারোহেড কোথায় হবে, উপরেই হবে, উপরেই অ্যারোহেড হলো, উপরেই অ্যারোহেড হলো, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা এ দিই, এটাকে যদি বি দিই, তাহলে আমার ইমেজ কি হবে, উপরে এ ড্যাশ নিচে বি ড্যাশ। উত্তল দর্পণ করার ক্ষেত্রে কিন্তু মানে একটুখানি সাবধান, কি এরকম ছোট ছোট হবে, বুঝা গেল? তাহলে ইমেজের প্রকৃতি কেমন, প্রকৃতি প্রথমে সৎ না অসৎ, অসৎ, যেহেতু রেখাচিত্র দিয়ে হচ্ছে। দেখো সামনে কোনোভাবে মেলানোর কোনো উপায় আছে, একটা যাচ্ছে কোন দিল্লি আর একটা যাচ্ছে কোথায়, বোম্বে, তাও মানে মেলার চান্স আছে, একটা যাচ্ছে দিল্লি আর একটা কোথায়, আর একটা বাংলাদেশ, বোঝা গেল? মিলবে না কখনো দুটো জিনিস, বোঝা গেছে? একটা দিল্লি একটা বাংলাদেশ যাচ্ছে, তাহলে এই যে ব্যাপার এ ড্যাশ বি ড্যাশ আর এটা এ বি। এবার প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে, প্রতিবিম্বের বৈশিষ্ট্য অসৎ বিম্ব প্রথম, যেহেতু কোনো রকমের ফার্ম লাইন ইউজ হয়নি। তারপরে হচ্ছে ইমেজের সাইজ এবং প্রকৃতি কেমন, এক তো সমান, সমান না খর্বাকার, খর্বাকার, হ্যাঁ ছোট, ঠিক আছে, খর্বাকার ও সমশীর্ষ, মানে কি শীর্ষ দুটোরই একই দিকে,
বুঝা গেল? মানে সোজা সোজা ও খর্বাকার লিখতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সোজা ও খর্বাকার লিখলেও কোনো ব্যাপার নেই। আর কি কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? দর্পণের পিছনে। দর্পণের পেছনে অবস্থিত, ঠিক আছে। এবার দর্পণের পেছনে লিখলেই হয়, যদি তুমি স্পেসিফিক জায়গা বলতে চাও তাহলেও দেখো ওই যে ফোকাস আর মেরুর মধ্যে, কিন্তু দর্পণের পেছনে লেখাটাই দেও, হ্যাঁ। ঠিক আছে। দর্পণের পেছনে অবস্থিত হচ্ছে, সেই জন্য ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে দর্পণের পেছনে, ফোকাস ও মেরুর মধ্যে। দর্পণের পিছনে, ঠিক আছে, কিসের মধ্যে? ফোকাস ও মেরুর মধ্যে, ফোকাস ও মেরুর মধ্যে। বুঝা গেল? এইভাবে আমরা ইমেজ ফরমেশন করতে পারি। দেখো কোন ক্ষেত্রে আমি ইউজ করব। এবার আমি আসি অবতল দর্পণে, তো আমরা দেখলাম, ঠিক আছে, অবতল দর্পণে কি দেখলাম? ওই একই জায়গায় রেখেছিলাম বস্তুটাকে, কি প্রতিবিম্ব তৈরি হয়েছিল? খর্বাকার অবশিষ্ট। অবশিষ্ট মানে কি? যার উল্টো পিকচার। তো উল্টো পিকচার কোন রকমের কোনো প্র্যাকটিক্যাল মানে অ্যাপ্লিকেশন হবে? ধরো আমি গাড়ির কাছে লাগালাম একটা রিয়ার ভিউ মিরর, হ্যাঁ, অবতল দর্পণ, ঠিক আছে, তাহলে কি হবে? সব সময় দেখবো যে উল্টো দেখছি, মানে আমি সবকিছুকে ইমেজ কি হয়ে যাচ্ছে আমার উল্টে যাচ্ছে। তাহলে কি সেটা আমার কাছে সুইটেবল হবে দেখার ক্ষেত্রে? ঠিক আছে, মানে আমি গাড়ি চালানোর আগে অ্যাক্সিডেন্ট করে ওপরের টিকিট কেটে নেবো, বুঝতে গেছে? কিন্তু সেই ক্ষেত্রে এই রিয়ার ভিউ মিররে যদি আমি উত্তল দর্পণ লাগাই, তাহলে দেখো দৃষ্টি ক্ষেত্র আমার অনেক বেড়ে যাচ্ছে। এত বড় বস্তুটাকে ছোট করে দেখাচ্ছে, দর্পণের পেছনে দেখাচ্ছে, এবং দৃষ্টি ক্ষেত্রটা বেড়ে যাচ্ছে। এই জন্য রিয়ার ভিউ মিরর, ঠিক আছে, আরো অ্যাপ্লিকেশন আছে, কিন্তু বেসিক এই যে ব্যাপারটা আছে, এই বেসিক ব্যাপারটার উপর ডিপেন্ড করে রিয়ার ভিউ, মানে প্রথম যেটা আমরা আঁকলাম এর উপরই বেস করে, যেখানে আঁকবো দেখবো যে আমরা খর্বাকার ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে, ঠিক আছে, যদি একদম কাছাকাছি না আসে বা কিছু হয়, দুটো এক্সেপশনাল ব্যাপার আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। এই প্রপার্টিজ এর উপর ডিপেন্ড করেই উত্তল দর্পণ ওয়াইডলি ইউজ হয়। কি হয়? ওয়াইডলি ইউজ হয়। একটা অবতল দর্পণের ইউজ আছে, যেটা হচ্ছে কিসের ক্ষেত্রে? সেভিং মিররের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে, যখন কিসের কোথায় রাখে, আর দন্ত চিকিৎসকরা ইউজ করে, ঠিক আছে, মানে দাঁত দেখার সময়, মানে দাঁতে যদি ফুটো ফাটা হয়ে যায়, ঠিক আছে, সেগুলো রিপেয়ার করার জন্য দন্ত চিকিৎসক যারা আছে, ডেন্টাল সার্জন, তারা কি দেখে? দন্ত চিকিৎসকের জন্য যে আয়না ব্যবহার করা হয়, সেখানে অবতল দর্পণ ব্যবহার করা হয়। আর উত্তল দর্পণ, এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে যেখানে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। স্ট্রিট লাইটের প্রতিফলক রূপে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, ঠিক আছে। গাড়ির রিয়ার ভিউ মিরর যেখানে আমরা দেখি, ঠিক আছে, ভিউ গ্লাস বলি, যেখানে ভিউ গ্লাস বলা হয় পেছনের জিনিস দেখার জন্য, সেখানে কি কোন দর্পণ? উত্তল দর্পণ ব্যবহার করাই শ্রেয়। বুঝা গেল? তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রেও তোমরা আর যেগুলো আছে সেগুলো করে আনবে। সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে বক্রতা কেন্দ্রের উপর যদি অবস্থা হয় কেমন হবে? বক্রতা কেন্দ্রে বস্তুর অবস্থান, বক্রতা কেন্দ্রে। 2 বক্রতা কেন্দ্র ফোকাসের, বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে। এবং 3 নম্বর হচ্ছে কি, ফোকাসের উপরই যদি বস্তু অবস্থিত হয়। 4 নম্বর কি, ফোকাস ও মেরুর মধ্যে যদি বস্তুর মধ্যে যদি বস্তুর অবস্থান হয়, ফোকাস ও মেরুর মধ্যে, ঠিক আছে। তাহলে মোটামুটি একদম ক্লিয়ার হয়েছে, পুরো টোটাল ক্লিয়ার হয়েছে। কোথায় কি অসুবিধা? রেখাচিত্র আঁকতে গেলে প্রথম দিকে একটুখানি অসুবিধা হবে, কেন হবে? কেননা সেই জন্য বলছি টুকে নিতে। বুঝা গেল? যখনই দেখবো যে কোথা দিয়ে আলো, মানে লাইট পাস করাবো কোথা দিয়ে, তখনই প্রথমে মনে করতে হবে প্রথম সূত্র। প্রথম এবং দ্বিতীয় সূত্র যদি অ্যাপ্লাই করে না হয়, ঠিক আছে, দেখে নিতে হবে তাহলে কোন সূত্র? তৃতীয় সূত্র। 4 নম্বরের সূত্র আমাদের কোনো অ্যাপ্লাই করার দরকার নেই, কেন 4 নম্বরের সূত্র অ্যাপ্লাই করলে তো আমার কোনো লাভ নেই। এখানে যদি আমি দিই তাহলে কি, এখানে দেখো 4 নম্বরের সূত্র অ্যাপ্লাই করলে কোথায় যাবে? পোলে যাবে, মেরুতে যাবে, মেরুতে আবার এখানে বেরিয়ে যাবে। তাহলে আমি প্রতিফলিত রশ্মিটাকে তো ট্রেস করতে পারছি না। যে কোনো দুটো সূত্র ইউজ করে আমরা
এইভাবে প্রতিবিম্বে গোলীয় দর্পণে প্রতিবিম্ব আঁকতে পারি। বোঝা গেল? আর এগুলো পরীক্ষার পার্সপেক্টিভে এবং নিজের জানার ক্ষেত্রে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে একবার রাফলি যদি স্কেচ করে নাও দেখবা যে হয়ে যাবে। ঠিক আছে? জেনারেলি মুখস্থ রাখা উচিত, কিছু কিছু মানে ইম্পর্টেন্ট পজিশন আছে বস্তু বা দর্পণের সঙ্গে বস্তু, যে এখানে রাখলে কি হয় ওখানে রাখলে কি হয় সেগুলো আমরা পড়তে পড়তে বুঝে যাব। কিন্তু যদি রেখাচিত্র দেয় তখন কিন্তু এইভাবে আঁকতে হবে এবং উইথ মেজারমেন্ট, যতটা মেজারমেন্ট দিয়ে আঁকতে পারবে তার ততটা কিন্তু সঠিক হবে। বোঝা গেছে? ঠিক আছে, না আজকে এই পর্যন্ত।